আপনি মাস্ক পরে বসে আছেন কেন? মাস্ক খুলুন। মানে না মানে ওর ঠান্ডা লাগছে তো এই জন্য আর কি মাস্ক পরে আছে। তো ঠান্ডা লাগলে কি হয়েছে? এই জন্য কি মাস্ক পরতে হবে নাকি? মাস্ক খুলে ফেলুন, সমস্যা নেই। এমনি তো ওই তো লাজুক স্বভাবের এই জন্য আর কি। আপনি এত কথা বলতেছেন কেন? আপনাকে কি দেখতে আসছি আমি? আসার পর থেকে দেখতেছি আপনিই কথা বলতেছেন। ছেলে তো কোনো কথাই বলতেছে না। ছেলে কি বোবা নাকি? এই তো সত্যি সত্যি একটা বিচ্ছু। না, পাত্র বোবা না, কথা বলতে পারে। শুধু কথা বললেই হবে না, মাস্ক খুলুন। আমি আপনাকে না দেখে কি আপনার কাছে আমার বোনকে বিয়ে দিব নাকি? কি হলো, মাস্ক খুলুন। ভি মাস্ক খুলে ফেল, কিছু করার নেই। আর ইউনুস নবীর দোয়া পড়তে থাক। হ্যাঁ, খুলতেছি। এরপরে ভি মাস্ক খুলে ফেলে। আর জিমিন ভিকে মাস্ক খোলা অবস্থায় দেখে তো এত পরিমাণে শক খায় যে চেয়ারের থেকে লাফ দিয়ে টেবিলে উঠে যায়। শালা তুই! আমি না, তুমি কিছুদিন পরে হবে। তুই ভাবলি কি করে তোর মতো একটা লম্পট অসভ্য ফালতু ছেলের সাথে আমি আমার বোনকে বিয়ে দিব? এই জন্যই তো বলি তুই মাস্ক পরেছিলি কেন? তোর এত বড় সাহস, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? তোর জন্য আমি ছোটবেলায় রাস্তায় পেন পরে হাঁটতে পারতাম না। দেখলে তুই আমার পেনটা খুলে দিতি। আর যখন আমার চুল ফেলে দিত, আর তখন তুই আমার খালি মাথার উপরে হিঙ্গুল দিতি। সত্যি সত্যি তো দিতাম না ভাইয়া, এমনিতেই ভান করতাম। আসলে বাচ্চাদের ন্যাড়া মাথা দেখলে আমি এরকমটাই করি। এটা একটা আমার বদ স্বভাব। আই এম সরি ভাইয়া। তোর সরির গুষ্টি গিলাই শালা ফালতু। ভাইয়া আপনি একটু শান্ত হন। শান্ত হয়ে কথা বলবো তোর সাথে, তোর মতো গাধার বাচ্চার সাথে। ভাইয়া মুখ সামলে কথা বলুন। আমার রাগ উঠাবেন না। আমার রাগ উঠলে কি হতে পারে সেটা আপনি ভালো করেই জানেন। তোর রাগের আমি এইটা করি। শালা আমার রাগ উঠাইও না শালা। একদমই ভালো হইব না তোমার জন্য। ও মা গো মা, আমি তো ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার হাত পা কাঁপতেছে। শুধু তোরে করি না, তোর নানিরে সহকারে করি। ও তাই নাকি? শালা তোরে আমি করাইতাছি দেখ। এরপরে ভি এক টান দিয়ে জিমিনের পেন খুলে নিয়ে চলে যায়। হ্যাঁ, এটা কি করলে? এই আমার পেন দিয়ে যাও। এই কই যেতেছস? এই পেনটা তোমার পাওয়া হবে না শালা বাবু। যাও সোজা বাড়ি চলে যাও। আমি এভাবে কিভাবে বাসায় যাব বাজারের মধ্যে দিয়ে? আমার পেন দে। শালা এটা আর পাবা না তুমি। ভি কি সব হচ্ছে? ছেলেটা এখন বড় হয়েছে, দিয়ে দে, খারাপ দেখা যায়। সেটা আর সম্ভব নয়। আমার পেনটা। জান্নাত ওর বান্ধবীদের সাথে কোথাও যাচ্ছিল। এর মধ্যেই ভি জান্নাতের সামনে এসে দাঁড়ায়। এই কয়দিন আপনার সাথে কথা বলার জন্য আমি কত চেষ্টা করেছি। আপনার ফোনে কল দিয়েছি, আপনার বাড়ির পাশে দাঁড়িয়েছিলাম দিন রাত 24 ঘন্টা। প্লিজ আমার সামনে থেকে সরুন। আচ্ছা ঠিক আছে, আমি সরে যাব, কিন্তু তার আগে আপনি আমার কথাটা শুনুন। ওই দিন কি হয়েছিল আমি সবকিছু আপনাকে খুলে বলতেছি। আমার ভাইয়ের সাথে এতটা বাজে ব্যবহার করার পরও কি করে ভাবলেন যে আমি আপনার কথা শুনবো? আমি ওর সাথে এরকম বাজে ব্যবহার করতে চাইনি, কিন্তু আমার অনেক রাগ উঠে গিয়েছিল। আমি নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। যাই হোক, এসবের জন্য আমি সরি। আমার পথ ছাড়ুন। জান্নাত, আই এম সরি। আমার কাছে আপনি কোনো ভুল করেননি যে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। যার কাছে ভুল করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। প্রয়োজন পড়লে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। কিন্তু আপনি বলুন, আপনি বিয়েতে রাজি? না। কিন্তু কেন? আমার দোষ কোথায়? আপনাকে আমার ভাই পছন্দ করে না। ও এখনো অনেকটাই ছোট, পছন্দ অপছন্দ সম্পর্কে ও কি বোঝে? আর তাছাড়া ওর সাথে আমার একটু দ্বন্দ্ব আছে, যার কারণে আমাকে পছন্দ করতেছে না। কিন্তু বিয়ের পরে বিশ্বাস করুন, আমি আপনার ভালো স্বামী হওয়ার পাশাপাশি ওর খুব ভালো দুলাভাই হওয়ার চেষ্টা করব। প্লিজ জান্নাত, রাজি হয়ে যান। আমাকে ক্ষমা করবেন। যেখানে আমার ভাই রাজি না সেখানে আমি কিছুতেই রাজি হতে পারবো না। আমার পথ ছাড়ুন প্লিজ। না, আমি আপনার পথ ছাড়বো না। প্লিজ জান্নাত, একটু ভাবুন। ও তো বাচ্চা মানুষ, ওরটা একটু বাদ দেন না প্লিজ। আপনি আপনার মনের কথা বলুন। আমি একদমই খারাপ ছেলে না। জান্নাত, আমি আপনাকে ভালোবাসি, সত্যি অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমার প্রস্তাবে রাজি হয়ে যান। রাস্তাঘাটে আমাকে এরকম বিরক্ত করবেন না প্লিজ, আমার পথ ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এরপরে ভি জান্নাতের সামনে থেকে সরে যায়, আর জান্নাত চুপচাপ ওইখান থেকে চলে যায়। ভি জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে যে একটা বার যেন ফিরে তাকায়। কিন্তু জান্নাত ফিরে তাকায় না, ও সোজা চলে যায়। বিকালবেলা ভি সেই বাদাম গাছতলায় ওর বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। এর মধ্যে কতগুলো পুলিশ এসে ভিকে বাজারের মধ্যে দিয়ে গরুর মতো টানতে টানতে নিয়ে যায়। দুই একটা চড়থাপ্পড়ও দেয়। এরপরে ভিয়ের বাবা গিয়ে ভিকে ছাড়িয়ে আনে। পরের দিন সকালে ভি ওর বন্ধুদের নিয়ে ওর সেই বটবটি মার্কা বাইকে হেলান দিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। কি রে ভি, কতক্ষণ যাবত এইখানে দাঁড়ায় আসুস? ভাবি তুই স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে, তো এইখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করব? প্রেম করব, লাইন মারবো, ইফটিজিং করব। মানে কালকে পুলিশের কেলানি খেয়ে মন ভরে নেই তোমার? ভরে গেছে, পুরা ফুললি ভরে গেছে। এই জন্যই তো এখানে দাঁড়ায় আছি আবার। তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? আর তাছাড়া তুই না জান্নাত ভাবিকে ভালোবাসোস, তাহলে এইখানে দাঁড়িয়ে আবার কোন মেয়ের অপেক্ষা করতেছস? মেয়ে না, ছেলে। আমার জানেমান।
কি তুই এখন প্রেম করার জন্য, বিয়ে করার জন্য কোনো মেয়ে পাইতেছিস না দেখে ছেলের সাথে প্রেম করবি? কিন্তু বিয়ে করবি কিভাবে, বাচ্চা হবে কিভাবে? শালা লাথি চিনোস, একটা লাথি দিয়ে বাপের নাম ভুলাই দিমু। দোস্ত তুই একটা না 10টা লাথি দে, কিন্তু তারপরে একটু ক্লিয়ার করে বল কি বলতেছিস, কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। কালকে রাস্তায় জান্নাতকে আটকানোর জন্য জিমিন আমার নামে কমপ্লেন করছে পুলিশের কাছে যে আমি ওর বোনকে ডিস্টার্ব করছি, ইফটিজিং করছি, আরো এবড়া থাবড়া অনেক কিছুই বলেছে। পুলিশ আমাকে ওয়ার্নিং দিয়ে দিছে যে জান্নাতকে যেন আমি আর ডিস্টার্ব না করি। তো সেই অনুযায়ী ওকে আমি আর ডিস্টার্ব করতে পারবো না, আর ওকে ডিস্টার্ব করেও কোনো লাভ নেই, কারণ জিমিন পছন্দ না করলে জান্নাত কখনোই আমাকে পছন্দ করবে না। তো এই জন্য আমাকে আগে জিমিনকে পটাতে হবে, আর জিমিন পটে গেলে ওর বোন এমনিতেই পটে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইফটিজিং করা, টিচ করা। আমি নাকি জান্নাতকে টিচ করছি, ইফটিজিং করছি। এই জন্য কালকে পুলিশ আমাকে বাজারে এতগুলা মানুষের সামনে কুত্তার মতো মারতে মারতে নিয়ে গেছে। আমি এই জিনিসটা ভুলুম কেমনে ভাই? আমার শালা বাবুরে তো একটু বুঝাইতেই হবে ইফটিজিং, টিচ এগুলো কাকে বলে। ও সরি, শালা বাবু না, জানেমান। জানেমান, আজকে থেকে তুমি আমার শালা বাবু না, অনলি ওয়ান জানের জান, জানেমান। এরপর থেকে বিয়ে শুরু হয় জিমিনকে ইফটিজিং করা। রাস্তাঘাট, স্কুল, কোচিং, খেলার মাঠ, এমন কোনো জায়গা নেই যে জিমিনকে ইফটিজিং করে না, টিচ করে না, ফ্লাটিং করে না। তাছাড়া পটানোর চেষ্টাও করে যাতে জিমিন খুব সহজেই ভিকে দুলাভাই হিসেবে মেনে নেয়। কিন্তু জিমিন তো নাছোড়বান্দা, কিছুতেই ভিকে দুলাভাই হিসেবে মানছে না। আর সেজন্য আমাদের ভিও জিমিনকে ইফটিজিং করা, ফ্লাটিং করা থামাচ্ছে না। যাই হোক, এভাবে দেখতে দেখতে অনেকটা বছর কেটে যায়। ভি ওই দিনের পর থেকে জান্নাতকে আর রাস্তায় কখনো আটকায়নি, কখনো ওর সাথে কথা বলার চেষ্টা করেনি। তবে হ্যাঁ, দূর থেকে দিন-রাত 24 ঘন্টা ওকে নজরে রেখেছে। এই কয় বছরে জান্নাত ও বিয়ের প্রতি কিছুটা মন নরম হয়েছে। কিছুটা বললে ভুল হবে, অনেকটাই মন নরম হয়েছে। কিন্তু জিমিনের কারণে কিছু বলতে পারে না। আর জিমিন যাকে পছন্দ করবে না তাকে কখনোই জান্নাত পছন্দ করতে পারে না। এই জন্য নিজের হাজারো ভালো লাগা সত্ত্বেও কখনো প্রকাশ করেনি, কারণ ওর দুনিয়া হচ্ছে জিমিন। জিমিন যেটা বলবে ও ঠিক সেটাই করবে। জিমিনের হাসিতে জান্নাত হাসে, জিমিনের কান্নাতে জান্নাত কাঁদে। ওর স্বপ্ন, আশা, ভবিষ্যৎ সবকিছু জিমিন। এই জন্যই তো এসএসসি পরীক্ষার পরে আর পড়াশোনা করেনি। নিজের পড়াশোনার পেছনে টাকা খরচ করলে জিমিনের পড়াশোনার ক্ষতি হবে। জিমিন যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালো কলেজে পড়তে পারে, ভালো পোশাক পরতে পারে, খাবার খেতে পারে, এই জন্য ও প্রচুর পরিশ্রম করে। টেইলার মেশিনের কাজ করে, রাত জেগে কাঁথা সেলাই করে, ছোট ছোট বাচ্চাদের টিউশনি করায়, মক্তব পড়ায়। ওর নিজের ছেঁড়া কাপড় পরলেও জিমিনকে কখনোই একটা জামা 3 মাসের বেশি পরতে দেয় না। ওর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে জিমিনকে ভালো রাখার জন্য। বোনের এত ভালোবাসা পেয়ে জিমিন একটা বাদর হয়ে যায়, আর সেই বাদরকে ভি আবার বাহিরে নাচায়। सावली सलोनी अदाएं मनमोनी तेरी जैसी ब्यूटी किसी की भी नहीं होनी ठंडे की बोतल में तेरा फिलर तुझे गट गट बत्ती रख सोने तेरा लेवल नहीं मेरे यार वर्गा तेरा नु सूली उत्ते टंगी रख दे मेरा नखरा दिखी तलवार वर्गा तेरा नु सूली उत्ते टंगी रख दे मेरा नखरा दिखी तलवार वर्गा तू शुला शुला तू এই নাও পানি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি তো খুব ভালো ডান্স পারো। ভবিষ্যতে ডান্সার হওয়ার ইচ্ছা আছে নাকি? না, আমার ভবিষ্যতে পুলিশ হওয়ার ইচ্ছা আছে। এত ভালো ডান্স পারো, তুমি তো চাইলে ভালো ডান্সার হতে পারো। না, আমার বড় আপুর অনেক ইচ্ছে যে আমি বড় হয়ে পুলিশ হব, তাই ডান্সার হওয়ার কোনো স্বপ্ন নেই আমার। পুলিশ অফিসার হলেও বিয়ের পরে বউয়ের সাথে খুব ভালো ডান্স করব। এই জন্য আমার মতো আমার বউকে খুব ভালো ডান্সার হতে হবে। আর আমাদের কলেজের ছেলেদের মধ্যে আমি ভালো ডান্সার, আর মেয়েদের মধ্যে তুমি। তাই যদি বাবা ভালো ফ্ল্যাটিং করতে পারো তো? হ্যাঁ, সেটা টুকটাক পারি, কিন্তু এত ভালো ফ্ল্যাটিং করেও মনের মানুষকে পটাতে পারছি না। মনের মানুষকে তো জিজ্ঞাসা করে দেখতে পারো সরাসরি পটাতে পেরেছো কিনা। এর মধ্যে জিমিনের বন্ধু জিমিনের কাছে এসে বলে, এই জিমিন, তোর বয়ফ্রেন্ড নিচে ডাকতেছে তোকে। বয়ফ্রেন্ড? শিট, এই শালাই আর আসার টাইম পেল না। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? কার কথা বলতেছিস তুই? ও মা, এত ভাব নিতেছিস মনে হয় তুই জানোস না। ভি ভাই আসছে, যা নিচে যা। জিমিন কি বলতেছে এসব? আরে ও দুদিন আগে পাবনা থেকে পালিয়ে এসেছে, এজন্য উল্টাপাল্টা বলতেছে। কি সব বলতেছস? আমার বয়ফ্রেন্ড কিভাবে হবে? আমি ছেলে মানুষের বয়ফ্রেন্ড হয় নাকি? আমার বয়ফ্রেন্ড না, ও আমার বোনের বয়ফ্রেন্ড, মানে আমার বোনকে পছন্দ করে, মানে আমার উড বি হাজবেন্ড। কি
থুকু মানে আমার না, আমার বোনের উডবি হাজবেন্ড, আর আমার হচ্ছে উডবি দুলাভাই। দুলাভাইকে ইংলিশে কি বলে জানি না, যেটা বলে ওইটাই। তোর বোনকে ভালোবাসলে কি হয়েছে, লাইন তো তোর সাথেই মারে, এই জন্যই তো পুরো গ্রামের মানুষ তোকে আর ভিকে কাপল বলে। জুতা দেখছো, জুতা দিয়া পিটামু, যাই হেন থেকে। মারতে হবে না, আমি যাচ্ছি, সত্যের ভাত নেই। আসলে আনিকা, ছি জিমিন, তুমি শেষমেশ কিনা তোমার বোনের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করো। ইয়ো, আরে আনিকা কোথায় যাচ্ছ, কি সব বলতেছো তুমি? আমি ছেলে হয়ে একটা ছেলের সাথে কিভাবে প্রেম করব বলো? ওইটা একটা ফালতু মার্কা ছেলে, রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করে, ইফটিজিং করে। আর তাছাড়া শালা দুলাভাইয়ের মধ্যে তো এরকম টুকটাক হয়, দুষ্টামি ফাইজলামি, বোঝোই তো। প্লিজ আনিকা যেও না, তুমি তো কিছু একটা শুনতে চেয়েছিলে আমার কাছ থেকে, আমি বলি না। একদমই না, চুপ থাকো। ইচ্ছি তোমার কাছ থেকে ওইসব কথা শুনবো? নো, ইম্পসিবল। আর যেই ছেলে এখন একটা ছেলের কাছ থেকে ইফটিজিং এর শিকার হয়, সে আমাকে কিভাবে অন্য ছেলের কাছ থেকে রক্ষা করবে? এই ছেলের সাথে করবো আমি রিলেশন? ছি। ওই আনিকা, আনিকা শুনো, আনিকা আমি রক্ষা করতে পারবো। আনিকা আমি সবার কাছ থেকে রক্ষা করতে পারবো, আমি খুব ভালো ফাইটিং পারি। আরে আনিকা দাঁড়া, দাঁড়া রে আনিকা। ওই মিয়া, তোমার সমস্যাটা কি? কলেজে শান্তিতে থাকতে দিবা না? জানেমান, তুমি আমার শান্তির ঘুম কায়রা নিয়ে শান্তিতে কেমনে থাকতে চাও বলো তো? এটা ফালতু কথা বলার জায়গা না, এখান থেকে যাও। জানেমান, একটু দম নাও, এমনিতেই তো নাচতে নাচতে দম ফুরিয়ে গেছে, আর এখন যদি এভাবে এক শ্বাসে কথা বলতে থাকো তাহলে তো দম আটকে মারা যাবে জানেমান। ওই মিয়া, জানেমান জানেমান কি বারবার জানেমান জানেমান বলো? আমি কি তোমার গার্লফ্রেন্ড লাগি? আমার একটা নাম আছে, ওই নাম ধরে ডাকবে। এইসব ফালতু নামে আমাকে ডাকবা না। পুরো গ্রামে আমাকে একটা জোকার বানায় রাখছে, যে দেখে সেই আমাকে বলে বিয়ের গার্লফ্রেন্ড, বিয়ের গার্লফ্রেন্ড। অসহ্যকর। জানেমান, এই জন্য তুমিই দায়ী। তখন যদি তোমার বোনের সাথে আমার সেটিংটা করিয়ে দিতে তাহলে তোমাকে এত প্যারার মধ্যে থাকতে হতো না। এখনো তোমার সুযোগ আছে, তোমার বোনের সাথে আমার সেটিংটা করিয়ে দাও, পুরো ফ্রিলি ঘুরবা, কেউ তোমাকে কিচ্ছু বলবো না। আমি তোর মতো একটা ছ্যাচ্চর মার্কা ছেলের সাথে আমার বোনের সেটিং করিয়ে দিব, এটা ভাবা আর মরুভূমিতে তুষার পড়া একই কথা। শালা ফালতু লোক কথাকার। এই কথা বলে জিমিন এখান থেকে চলে যায়, আর ভি পিছন থেকে জিমিনকে টিচ করতে থাকে। জানেমান, উফ বেবি তোমার কোমর ঝাক্কাস। বেবি তোমার চলার স্টাইল, তোমার কথা বলার স্টাইল, উফ আমারে তো পাগল করে দেয় বেবি। আইকালা বাস চিনস, ওইটা তোর পিছন দিয়ে দিব, শালা ফালতু একটা।